একটু ব্যাকে যেতে চাইছে, মানে রাজনৈতিক ব্যাক, মানে আজ থেকে 16 বছর আগের এক প্রাসঙ্গিক নেতার কথা বলতে চাইছি। আর প্রসঙ্গটা এ কারণে প্রাসঙ্গিক, উত্তরবঙ্গে যখন বন্যা বিধ্বস্ত, তখন মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন, সেখানে বিরোধীরা যখন আক্রান্ত হয়েছে, সেই সময় টিভি ডিবেটে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা বারবার বলছেন যে হোপ 86 আপনারা করেছিলেন এবং সেই টাকা দিয়ে ত্রাণটা কষ্ট হচ্ছে বলতে, ত্রাণ হোপ 86 যখন হয়েছিল মনে আছে, ব্যাপক বৃষ্টি হয়েছিল, পরের দিন অনুষ্ঠান হয়েছিল, এই অবধি মনে আছে, জ্যোতিবাবু ছিলেন সেই অনুষ্ঠানে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই টাকায় হচ্ছে ত্রাণের কাজে লাগানো হয়েছিল। ঠিক বলেছেন তৃণমূল নেতা, আপনি প্রবক্তা, মুখপাত্র। তাই আপনাকে আজকে এই সেগমেন্টে বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই, আপনার কোটটা আমি তুলে নিলাম। আপনি একটি সর্বভারতীয় চ্যানেলে বসে বলেছেন যে হোপ 86-এর অনুষ্ঠান আপনারা করেছিলেন এই ত্রাণ যখনই বিধ্বস্ত, বন্যা বিধ্বস্ত, জলমগ্ন অবস্থার পরিপ্রেক্ষিতে, অথচ সেই টাকাটা পরবর্তীকালে কিন্তু ত্রাণের কাজে লাগানো হয়েছিল। বেশ, আমি সুভাষ চক্রবর্তীর কথাই বলছি। সুভাষ চক্রবর্তী পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক, কতটা সাবজেক্ট, কতটা আলোচনা, এটা যারা পুরনো বামপন্থী, প্রাজ্ঞ বামপন্থী আছে তারা জানে। সুভাষ চক্রবর্তী অবশ্যই বর্ণময় ছিল, অবশ্যই জ্যোতিবাবুর অত্যন্ত স্নেহধন্য ছিলেন, এবং জ্যোতিবাবু তাকে পছন্দ করতেন, এবং তাকে জ্যোতিবাবু শুধু তিনি গুরু মানতেন, আইকন মানতেন। এবং বাড়ি তার ঢাকায় জন্ম, আর বেড়ে উঠেছিল এমন একটা জায়গা দিয়ে, দমদম উদ্বাস্তু কলোনিতে তিনি বেড়ে উঠেছিলেন, আর দমদম মতিঝিল এলাকায় তিনি পড়তেন। কিন্তু ছোট থেকেই, শৈশব থেকেই তিনি জ্যোতিবাবুকে মানতেন এবং তার কথাবার্তায় আকৃষ্ট হতেন। জানি না আজকের বামপন্থী নেতারা যারা ছাত্র যুব আছেন তারা সুভাষ চক্রবর্তীকে নিয়ে কতটা আলোচনা করেন, এই প্রশ্নটা উঠবে। আমার সঙ্গে একাধিকবার অমলা চক্রবর্তীর কথা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, তার বাড়িতে গিয়ে ইন্টারভিউ হয়েছে, বাড়িতে নয়, জাদুঘর, মিউজিয়াম, যা বলবেন না, বিরল দৃষ্টান্ত বলতে পারেন। কখনো মারাদোনা, কখনো ফিদেল কাস্ত্রো, কখনো রাহুল কাস্ত্রো, কখনো নেলসন ম্যান্ডেলা, কখনো হচ্ছে জ্যোতিবাবু, কখনো হচ্ছে বিভিন্ন ছবি, কখনো মিঠুন চক্রবর্তী, কখনো অমিতাভ বচ্চন, কখনো শশী কাপুর, এসব ছবি ময় ভর্তি আছে। এবং সে গাড়িটা রয়েছে এখন, রমলাদির দোতলায় থাকেন। তারও কথা আমি মধ্যে শুনি, তিনি বলেন যে যদি সুভাষ চক্রবর্তী বেঁচে থাকতেন তাহলে পার্টি ফরমেশন কি চেঞ্জ হতো, উত্তর দেননি তিনি। যাই হোক, জ্যোতি বসুর স্নেহধন্যে বিধানসভা অধিবেশন যখন চলতো, তখন আমি সাংবাদিকতা আসিনি, আমি তখন শৈশব। কিন্তু সুভাষ চক্রবর্তীকে আমি সাংবাদিক হিসাবে পেয়েছিলাম, সাংবাদিকতার জীবনে পেয়েছিলাম, এটা অনেকটা পরে পেয়েছিলাম। এই প্রসঙ্গটা তুলে দেয় এই কারণে দরকার আছে যে একটা মহৎ কাজের জন্য, ত্রাণ ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য, মানুষের আর্থিক সাহায্যের জন্য তার ডাকে গোটা বম্বে চলে এসছে, হলিউড, মানে গোটা বম্বের যে মানে কেউ বাদ নেই। আমি নাম করবো এক একটা: কিশোর কুমার, আশা ভোসলে, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, শশী কাপুর, ঋষি কাপুর, আমজাদ খান, পরপর হোপ 86। আর যুবভারতী ক্রীড়াঙ্গন অবশ্যই সুভাষ চক্রবর্তীর হাতে তৈরি, খাঁচাখাচ ভরে গেছিল। কিশোর কুমার গান গেয়েছিলেন, যে টাকা উঠেছিলেন, যে টাকাটা বিভিন্নভাবে হচ্ছে মানুষের ত্রাণের ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। এবং তিনি ভারতের, এটা একটা দিক, ভারতের ছাত্র ফেডারেশনের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। আর বামফ্রন্ট যখন ক্ষমতায় আসে, তিনি 77 সালে প্রথম, বেলগেচিয়া পূর্বের তিনি কিন্তু বিধায়ক হন। শুরু থেকে শেষ অবধি তার জার্নি পর্যন্ত তিনি ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন। কি কি করেছেন তার মোটামুটি রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরলে বিভিন্ন ফলক দেখলে পরিষ্কার হয়ে যায় একটা রাজনৈতিক নেতা কতটা মানে ছড়িয়ে থাকতে পারে, সেটা সুভাষ চক্রবর্তী। আচ্ছা, প্রশ্ন হতে পারে, ভাই এসআইআর বাজার চলছে, উত্তরবঙ্গে ত্রাণ ব্যবস্থা নিয়ে ব্যাপক গোলমাল চলছে, শুভেন্দুবাবু বলছে দেখে নেবো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছে দেখে নেবো, হঠাৎ করে সুভাষ চক্রবর্তীর প্রসঙ্গ ভাসিয়ে দিলেন কেন? সুভাষ চক্রবর্তী উঠছিলেন রকেট গতি, উত্থান ব্যাপকভাবে উঠছিল, পার্টির একটা অংশ আছে তাকে টেনে ধরার চেষ্টা চলছিল। আর সুভাষ চক্রবর্তী যেহেতু কালারফুল, তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন, এবং তার চেনা
কলকাতা শহর দমদম এলাকা পুরো চেনা তার ছিল। তারাপীঠে গেছিলেন পুজো দিতে। বামপন্থীরা পুজো দর্শনে বিশ্বাস করে না, তিনি গেছিলেন, সেই ছবিও আছে, বিতর্ক হয়েছে। তারপর সুভাষ চক্রবর্তীকে চাপার জন্য অমিতাভ নন্দীকে খাড়া করে দেন তার পাল্টা, যাতে উঠতে না পারে। কিন্তু নাম তো সুভাষ চক্রবর্তী না, ফিনিক্স পাখি। ফিনিক্স পাখি বলবেন নাকি ঝোড়ো হাওয়া বলবেন, সেটা তো আপনাদের ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সুভাষ চক্রবর্তী আজকের তারিখে প্রাসঙ্গিক। সুভাষ চক্রবর্তী বলেছিলেন, কিন্তু আমার মনে আছে প্রথমে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন খাঁচার মাচা নিয়ে বসেছিলেন সিঙ্গুরের প্রশ্নে, তখন বলেছিলেন খাঁচা মাচা কিন্তু একদিন আপনাদের ডিভিডেন্ড দিতে হবে, দিয়েছে তাই। 2009-এর 3রা আগস্ট সুভাষ চক্রবর্তী মারা যায়। গোটা কলকাতায় কেঁপে উঠেছিল, সেই কভারেজ আমি করেছিলাম। তাহলে 86 হোপ এটিসিক্স আমি দেখিনি, কিন্তু 2009-এর সুভাষ চক্রবর্তীর মৃত্যুর সময় যে মানুষের ভিড়, সেই ভিড়ে কভারেজ করেছিলাম, কোনো একটি বৈদ্যুতিক মাধ্যমে ছিলাম। তাহলে আমারও মোটামুটি সাংবাদিকতা জীবন অনেকটা বেশ। 2006 সালে তিনি যখন আবার জিতে আসেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি মহাকরণে বসতেন, তার বহু প্রেস কনফারেন্স শুনতাম, স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলতেন, মাথায় টুপি, ওই টুপি আর হচ্ছে গলায় একটা মাফলার জ্বালানো, একটা এলোমেলো পোশাক আশাক পরে একদম স্টাইলিশ সুভাষ চক্রবর্তীকে দেখেছি। অনেকে দেখেছে, আমি একা দেখেছিলাম নয়, অনেকে দেখেছেন। কিন্তু সুভাষ চক্রবর্তী একটা জীবন দর্শনে বিশ্বাস করতেন, সেই জীবন দর্শন হয়তো অনেকে পছন্দ করতেন না, হতেই পারে। তাই আজকের তারিখে যারা বামপন্থী নেতারা আছেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সুভাষ চক্রবর্তীর বক্তব্য, সুভাষ চক্রবর্তীর ভাবনা, সুভাষ চক্রবর্তীর আদর্শ আজকের বিপন্ন বামকে উদ্ভাসিত করবে কিনা বলতে পারছি না। বা আমার প্রতিবেদন দেখার পরে বিপন্ন বিধ্বস্ত বিকল্পহীনতায় ভোগা বামপন্থীদেরকে আদৌ কোনো অক্সিজেন দেবে কিনা, এর উত্তর আমার পক্ষে দেওয়া খুব কঠিন। কিন্তু তৃণমূল নেতাকে দিতে পারি আমি, মানে যিনি মুখপাত্র বলেছেন। আসলে শুনুন, আপনাকে বলছি, আপনি যে মুখপাত্র, সুভাষ চক্রবর্তী আর আপনি এক নন। সুভাষ চক্রবর্তী ডাকলে কয়েক লক্ষ মানুষ আসতেন, যাই হোক। কিন্তু পার্টি, যেটা আপনার প্রসঙ্গে বললাম, পার্টি কিন্তু তার কথা শুনলেন না। সুভাষ চক্রবর্তী গৌতম দেব একই কথাই বলেছিলেন, যে সিঙ্গুরের শিল্প করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ওখানে বসতে দিলে কিন্তু বিপদ আছে। হয়েছে তাই, তার জন্য পার্টিকে গুনতে হয়েছে, ফসল গুনতে হয়েছে, উগড়ে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণ কিন্তু হচ্ছে যে পার্টির একটা বৃহৎ অংশ, এটা স্বীকার করুন আর না করুন, যদি সেই সময় সুভাষ চক্রবর্তীর কথা, গৌতম দেবের কথা যদি শুনতেন, কারণ তখন ধরুন 2008 সাল, তখন জ্যোতি বসু প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। 2010 সালে তিনি 17 জানুয়ারি মারা যান। তখন জ্যোতি বসুর কথা শোনার মতো সেই কারো ইয়েও ছিল না। 2008 সালে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সে আন্দোলন, 2006 সালে সিঙ্গুরে আসা, 2007 সালে সেটার অ্যাকম্পানি রেডি করা, 8 সালে আন্দোলন, তারপর সুভাষ চক্রবর্তী মারা যান। তিনি ভুলে গেছিলেন কথাগুলো। তাই আজকে যারা বামপন্থী নেতারা আছেন, যারা মার্কস দর্শনে বিশ্বাস করেন, অ্যাঙ্গেলস থিওরিতে বিশ্বাস করেন, যারা সালোক সংশ্লেষের মতো কিছু কিছু খোঁজার চেষ্টা করে, সালোক সংশ্লেষ কেন বললাম, উদ্ভিদ বিদ্যার কথা বলছি। আমি বলছি না বামপন্থীরা উদ্ভিদ বিদ্যার মধ্যে রয়েছে, আমি বলছি বামপন্থীরা পথে ঘাটে আছে ঠিক, কিন্তু একটা সুভাষ চক্রবর্তী তৈরি করা খুব মুশকিল আছে। বলবেন কেন, মীনাক্ষী মুখার্জি হয়নি ক্যাপ্টেন? মীনাক্ষী মুখার্জি আর ঐশী বা দীপশিতা কখনোই সুভাষ চক্রবর্তী হতে পারে না। সুভাষ চক্রবর্তী যদি এক ডাকে যদি হোপ 86 করে দিতে পারে, আপনারা কেন পারছেন না? যে এই ঘনায়িত দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আপনারা কেন সুভাষ চক্রবর্তী স্টাইলে আন্দোলন করতে পারছেন না? সেটা ব্যর্থতা আপনাদের। অথচ দেখুন, মানুষটাকে কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত লড়াই করতে হচ্ছে বিভিন্ন কটূক্তির পরিপ্রেক্ষিতে। কাটা ছেঁড়া নুন ছিটিয়ে ছিটিয়ে ভদ্রলোক অ্যাটাক করা হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। পার্টি তার দর্শন মানুক আর না মানুক, পার্টি কিন্তু কখনো কখনো তার দর্শনকে মানতে বাধ্য হয়েছে, পরিস্থিতি পাকে পড়েও বিভিন্ন সময়ের ক্ষেত্রে। মাথার ওপর গুরু ছিলেন, জ্যোতি বসু ছিলেন, এবং জ্যোতি বসুকে তিনি ঈশ্বর হিসেবে মানতেন, যদিও তারা ঈশ্বর বিশ্বাস করেন না বামপন্থীরা, কমিউনিস্টরা কোনোদিন ঈশ্বর বিশ্বাস করেন না, তারা মার্ক্সকে বিশ্বাস করেন। অবশ্যই করবেন। আপনাদের জন্ম যেহেতু কার্ল মার্ক্স, লেনিন এবং থেকে অ্যাঙ্গেলস থেকে থিওরি থেকে হয়েছে, শুধু রাশিয়া থেকে হয়েছে, সারা পৃথিবীতে বিস্তার হয়েছে। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে রাশিয়া বিপ্লবে কিন্তু শান দেননি অস্ত্রে সে সুভাষ চক্রবর্তী। তিনি বলেছিলেন বা তিনি ভাবতেন যে রাশিয়ার বিপ্লব আর হচ্ছে পশ্চিমবঙ্গের বিপ্লব এক হতে পারে না। এই বিপ্লবটা কখন ঠেকা দিল? যখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংসাত্মক আন্দোলন করছিলেন কিনা অভিযোগ করছিল, যে সিঙ্গুরের পরিপ্রেক্ষিতে মানুষকে তাতিয়ে, গ্রামের মানুষকে তাতিয়ে দুফসলি জমির দাম, ওখানে শিল্প করা যাবে না, এইখানে রাশিয়ান বিপ্লব কাজ করতো না।
যেটা আপনারা করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য সহ তার যে সমস্ত টিম ছিলেন তারা সেই রাশিয়ান বিপ্লবের কথাই তারা ওখানে ইমপ্লিমেন্ট করতে গেলেন, যা সুভাষ চক্রবর্তী বলেছিলেন রাশিয়ান বিপ্লব দিয়ে পশ্চিমবঙ্গে বিপ্লব হবে না। রাশিয়ায় মস্কোতে বৃষ্টি হয়েছে, কলকাতায় মিছিল করলে তো হবে না ব্যাপারটা। তাই হচ্ছে উত্তরবঙ্গ যখন ভাসছে, যদি সুভাষ চক্রবর্তী, আচ্ছা অশোক ভট্টাচার্য রয়েছেন, অশোক ভট্টাচার্যের কথা আমরা প্রায় বলেছি, উনি ওনার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাটা খুব কারেক্টলি ব্যাখ্যা দিয়েছেন। তাই তিনি পুজোতেই থাকুন, তারাপীঠেই থাকুন, যেখানেই থাকুন, তার কাজকর্মগুলো পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আজকের যারা বামপন্থী ছাত্র যুব আন্দোলন করেন তারা কখনো সুভাষ চক্রবর্তী হতে পারবে না, এটা নিশ্চিত থাকবে। আর সুভাষদা মানেই হচ্ছে খবর, সুভাষদা মানেই হচ্ছে যে কিছু রহস্য, সুভাষদা মানেই হচ্ছে কিছু ঘূর্ণাবর্ত। আর সুভাষ চক্রবর্তীর আমলে অনেক আইপিএস অফিসার আছে যারা এখনো যারা এখন বহাল তবিয়তে রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে আছেন, আমি কারো নাম করছি না। তো তাহলে একটা মানুষের 62, 63, 64 পর থেকে পার্টিতে আসা, তারপর দীর্ঘ 2006 যে লাস্ট যেতে আসা, সেখান থেকে হচ্ছে যে ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনী বার্তা তিনি শুনতে পাচ্ছিলেন বলেই তিনি কথাগুলো পার্টিতে বলেছিলেন। পার্টি ভালোভাবে নেয়নি তখন নেয়নি, অনিল বিশ্বাস থেকে শুরু করে বিমান বসু তারা কেউ নেয়নি, নাম করেই বলছি আপনাদেরকে। তাই অমিতাভ নন্দীর মতো লোককে আমরা খাড়া করে দিয়েছিলেন, কিন্তু সুভাষ চক্রবর্তী উল্কাপিণ্ড। সুভাষ চক্রবর্তীকে কখনো থামানো যায়নি। জানি না, আমি আমার প্রতিবেদন হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু পথে ঘাটে বামপন্থীদের যে কথাগুলো বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের অগণিত বামপন্থী ছাত্র যুব আন্দোলনের সঙ্গে যুক্ত যারা আছেন, তারা কি সত্যি সুভাষ চক্রবর্তীর ফর্মুলা দর্শনকে মানেন, বা যে কথাগুলো বলে গেছিলেন সেগুলো মেনটেন করছেন, নাকি রাশিয়ান সমাজতান্ত্রিক বিপ্লবী আছেন, নাকি ক্ষয়িষ্ণু বিকল্পহীনতায় ভুগছেন আপনারা? এই বিকল্পহীনতা থেকে বেরোনোর একটাই প্যারাসিটামল, সেটা হচ্ছে পিছনে ফেলে আসা মুহূর্তের দর্শন। এবং এই সমস্ত নেতা, সুভাষ চক্রবর্তীর মতো নেতাদের দর্শন খুব আজকের প্রজন্মের কাছে উজ্জীবিত করতে পারে। আর্কাইভে যান না, বামপন্থীরা পেয়ে যাবেন তো সুভাষ চক্রবর্তী সেই বক্তৃতা আছে, এগুলো আছে। দেখুন, পুরনো চাল কখনো নষ্ট হয় না, পুরনো চাল ভাতে পারে। আজও যদি আপনি কোনো আপনাদের বিভিন্ন সভা সমিতিতে যদি বসে যদি পুরনো রেকর্ড বাজান না, দেখবেন লোক দাঁড়িয়ে যাবে। যদি আপনারা আজও অন্তত বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তৃতা চালান, লোক দাঁড়িয়ে যাবে, দলমত নির্বিশেষে দাঁড়িয়ে যাবে। যদি আপনি জ্যোতি বসু বললাম, সুভাষ চক্রবর্তী বললাম, এরকম, তাহলে পার্টির যে লাইন, সে লাইনের বাইরে দক্ষিণপন্থী দলের অনেকেই সুভাষ চক্রবর্তী শরণাপন্ন হয়েছিলেন এবং বাঁচিয়েছিলেন অনেককে। তাই সুভাষ চক্রবর্তী না থাকাটা চলে যাবে, ধরুন মানুষকে যেতেই হবে। তাই সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিলেন, কিন্তু হোপের টিসিস করলেন, সফল হলেন, তাকে পার্টি সমালোচনা করলো। পার্টি অনেকটা এগিয়ে গেছে। পার্টি এগিয়ে যেমন তাদের তারা রাজনীতির ময়দানে পলিটিক্যাল ডেমোক্রেসিতে তারা শূন্য, যেটা বামপন্থীতে কোনোদিন ভাবতে কোনোদিন ভাবেনি স্বপ্নে। আসলে এখনো তারা ভাবেন যেটা ক্ষমতায় আছে। এই যে ছাত্র যুব সংগঠনটা যে আছে যারা, এবং যারা মধ্যবয়স্ক বামপন্থী, তারা মনে করেন আমরা এখনো আছি। নেই, আমরা নেই। আপনাদের ফিরে আসতে গেলে আপনাদের রাস্তাঘাটে পথে ঘাটে সুভাষ চক্রবর্তীর দর্শন, বুদ্ধদেব ভট্টাচার্যের দর্শনকে কাজে লাগাতে হবে। পিছন থেকে টেনে ধরা কাঁকড়ার মতন করলে হবে না। তাই সমাজতান্ত্রিক বিপ্লবের পাঠশালা আপনি পার্টি অফিসে পড়াবেন। আর গ্রাম গঞ্জ, খানাখন্দর, পাহাড়, সমতল, ডুয়ার্স, তরাই, সর্বত্রই এমন বিপ্লবের গান গান যা মমতা বন্দ্যোপাধ্যায় কানে গিয়ে বাজে। এমনভাবে বাজাবেন না, তার মানে বিপ্লবের গান। ত্রাণ সংগ্রহ করুন, আপত্তি নেই, ত্রাণ নিয়ে চাদর নিয়ে বেরিয়ে যান, চাপ নেই। কিন্তু এই 2026 বিধানসভা নির্বাচনের আগে আমার মনে হলো সুভাষ চক্রবর্তী ইজ এ প্রাসঙ্গিক, এবং এই প্রাসঙ্গিকতার মৃদুরতায় এই তৃণমূলের প্রবক্তাই আপনি আমার শব্দটা বুঝতে পারেন। আপনি সুভাষ চক্রবর্তী, আপনার নেতা, আপনার নেত্রীরা কেউ নন। আপনারা ক্ষমতায় আসতে পারেন, ক্ষমতা থাকতে পারেন, পুলিশ দিয়ে ভোট করাবেন, সব ঠিক আছে, কিন্তু হোপ টেস্টিক্স যখন শুরু করেছেন প্রাণের পরিপ্রেক্ষিতে, আমিও বলছি এরকম একটা হোপ টেস্টিক্স করে দেখানো করে, এরকম বন্যা বিধ্বস্ত এলাকা জোহরে ক্রীড়াঙ্গনে করবে। আমি প্রপোজাল দিচ্ছি তৃণমূল কংগ্রেসকে, হোপ 86 এরকম একটা নাম পাল্টে দিয়ে করে করে যে টাকাটা উঠবে বম্বের সমস্ত, আপনার তো শাহরুখ খান তো এখানে প্রায় আসে, যত বলিউডের স্টার নিয়ে এসে করুন, দেখুন যে টাকাটা উঠবে না, যদি টাকাটা ভাগনা হয়ে যায়, তাহলে দেখবেন ত্রাণের এই বিধ্বস্ত, বন্যা বিধ্বস্ত তিস্তা, তোরসা, জলঢাকা, রায়মঙ্গল, মহানন্দ, ওই গঙ্গা, এবং হচ্ছে যে নদীগুলোতে পারে যে সমস্ত মানুষজন আছে, তাদের টাকা বাড়িতে পৌঁছে যাবে, ত্রাণের টাকা। Why so compare that? Don't compare of any political
বিশেষ করে ডোন্ট কম্পেয়ার অফ সুভাষ চক্রবর্তী, করবেন না। তাই অনেক চেষ্টা হয়েছে তাকে দড়ি দিয়ে বাঁধবারও চেষ্টা হয়েছে সুভাষ চক্রবর্তীকে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু সুভাষ চক্রবর্তী ঊর্ধ্বে ছিলেন। সেই দিন আর নেই বামেদের, এটা ভুলে যাবেন না আপনারা। কিন্তু সেই বসন্ত আর নেই, কিন্তু সেই বসন্তে কোকিল আর ডাকে না। এখন যেটা ডাকে না বামপন্থীদের, সেটা যে কাঁটা বেছানো পথ, যে পথে আপনাদের এগোতে হবে। তার জন্য সুভাষ চক্রবর্তীর মতো নেতা হতে গেলে দরকার ধৈর্য, মানসিকতা, বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব না, মানুষের কথা গ্রামে গঞ্জে খানাখন্দরে প্রান্তরে তরাই ডুয়ার্সে মানুষের কাছে পৌঁছতে পারলে 26-এ অন্তত কিছু হতে পারে। নাহলে সুভাষ চক্রবর্তীরা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা খুব আনফর্চুনেট হবে পশ্চিমবঙ্গে বামপন্থীদের কাছে। নমস্কার, আমি নয়ন রায়। যদি ভালো লাগে মতামত দেবেন, লাইক করবেন, ভালো না লাগলে দেখবেন না। নমস্কার।